ক্লাস 8-এর সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা স্বাভাবিকভাবে ইতিহাসটাকে খুব ভয় পাও। মনে করো ইতিহাসটা মুখস্থ করার বিষয়, রাজা রাজাদের কথা, সাল। কিন্তু ইতিহাসটা খুবই সহজ। এটাকে যদি গল্পের মতো করে পড়তে পারো, ইতিহাসের মতো সহজ সাবজেক্ট আর নেই। একবার পড়লেই তোমাদের মুখস্থ হয়ে যাবে। এই ইতিহাসটাকে সহজ করে বোঝানোর জন্য আমি তোমাদের এই আজকের একটা প্রশ্ন উত্তর বোঝাবো। দেখো তোমরা বুঝতে পারো কি। এটা হচ্ছে মুঘল সাম্রাজ্যের নিয়ে প্রশ্ন উত্তর। দেখো এখানে কি বলেছে, 1707 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ঔরঙ্গজেব মারা যান। তাহলে শেষ মুঘল সম্রাটকে ঔরঙ্গজেব। তাহলে মুঘল সাম্রাজ্যের পতন কার হাত ধরে হয়েছিল? ঔরঙ্গজেবের হাত ধরে। কিন্তু মুঘল সাম্রাজ্যের উত্থান কার হাত ধরে হয়েছিল? বাবরের হাত ধরে। 1707 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের মৃত্যুর পরে মুঘল সাম্রাজ্যের পতন হয়েছিল। তার কারণ কি? মুঘল সাম্রাজ্যের পতনের কারণ দেখো, তোমাদের আমি বুঝিয়ে বলছি, বেশি কিছু বলতে হবে না। মুঘল সাম্রাজ্যের পতনের কারণ, প্রথমে তোমরা পতনের 5টি কারণ আছে, ঠিক আছে? 5টা কারণ লিখলেই যথেষ্ট। তোমরা প্রথমে লিখবে সাম্রাজ্যের পতনের কারণটা। দেখো আমি একটু সোজা করে লিখে নিয়েছি, আমি তোমাদের বুঝিয়ে বলছি। মুঘল সাম্রাজ্যে আমরা সাধারণত একটু প্রথমে শুনে নাও, ধারণা করে নাও। মুঘল সাম্রাজ্য আমরা জানি বাবরের হাত ধরে উত্থান হয়েছিল। পরপর বিভিন্ন রাজারা, পরপর সম্রাটদের হাত ধরে তার আরও উন্নতি হয়েছিল। আকবরের আমলে মুঘল সাম্রাজ্যের উন্নতি চরম পর্যায়ে গিয়ে পৌঁছায়। বাবরের পরে রাজা ছিলেন তার পুত্র হুমায়ুন, হুমায়ুনের পরে ছিলেন আকবর, আকবরের পরে ছিলেন জাহাঙ্গীর, তারপরে ছিল শাহজাহান, তারপরে শেষ সম্রাট বলতে গেলে ঔরঙ্গজেব। ঔরঙ্গজেবের পরে যা সম্রাটরা ছিল তারা সম্রাট হওয়ার উপযুক্ত ছিলেন না। তাদের বিভিন্ন ত্রুটির কারণে মুঘল সাম্রাজ্যের পতন হয়েছিল। পতনের প্রধান কারণ দেখো, সম্রাটদের অযোগ্যতা, যেটা আমি এক্ষুনি তোমাদের বললাম। দেখো, জাহাঙ্গীর ও শাহজাহানের সময় থেকেই মুঘল শাসন ব্যবস্থা ছোট কাঠামোয় ছোট বড় নানা সমস্যা দেখা দেয়। আচ্ছা, একটু তাড়াতাড়ি লেখা তো, হাতে লেখাতে তোমরা অ্যাডজাস্ট করে নিও। ঔরঙ্গজেবের আমলে এই সমস্যাগুলি আরও স্পষ্ট হয়ে ওঠে। কি বলছে? জাহাঙ্গীর ও শাহজাহানের আমল থেকেই শাসন কাঠামোয় ছোট বড় নানা সমস্যা দেখা দেয়। নানা সমস্যা বলতে কি? সম্রাটদের অযোগ্যতা, শাসন করার পদ্ধতি ঠিক না, প্রজাদের ভিতর অসন্তোষ, নানা রকম, মানে তাদের শাসন করার পদ্ধতি ঠিক ছিল না। সেটা ঔরঙ্গজেবের আমলে আরও স্পষ্ট হয়ে ওঠে। ঔরঙ্গজেবের পরবর্তী উত্তরাধিকারীদের অযোগ্যতার কারণে সাম্রাজ্যের সমস্যাগুলি সাম্রাজ্যের পতন ডেকে আনে। তাহলে তবু ঔরঙ্গজেবের আমল পর্যন্ত টিকে ছিল, কিন্তু তারপরে আর চালানো গেল না, সাম্রাজ্যের পতন হলো। তারপর দেখো, সামরিক ব্যবস্থা দুর্বলতা। আচ্ছা একটু বলে নিই। আমরা জানি সামরিক কাঠামো দেশের এক অন্যতমভাবে সামরিক কাঠামো দেশটাকে সুরক্ষিত রাখতে সাহায্য করে। তাই সামরিক ব্যবস্থাকে সবসময় খুব উন্নত হতে হয়। সামরিক ব্যবস্থা কিন্তু 18 শতকে মুঘল সম্রাটদের বিশেষ কোনো সামরিক সংস্কার করেননি। তারা সামরিক ব্যবস্থার উপর কোনো জোর দেননি। ফলে সাম্রাজ্যের মধ্যেকার বিদ্রোহ এবং বাইরের বিদ্রোহগুলি মোকাবিলা করতে তারা ব্যর্থ হন। তাহলে সামরিক ব্যবস্থা ঠিক ছিল না, তার জন্য তারা বিদ্রোহ মোকাবিলা করতে ব্যর্থ হয়েছিলেন। এমনকি রাজ্যের ভিতরেও যে বিদ্রোহগুলো হতো তারও তারা মোকাবিলা করতে ব্যর্থ হন। শিবাজির নেতৃত্বে মারাঠাদের, নাদির শাহের নেতৃত্বে পারসিকদের এবং আহমদ শাহ আবদালির নেতৃত্বে আফগানদের আক্রমণে মুঘল সাম্রাজ্যের পতন ঘটে। তাহলে এরা নিশ্চয়ই শিবাজি, তারপর নাদির শাহ, এদের সামরিক কাঠামো খুব জোরদার ছিল। মুঘলরা এর সঙ্গে পেরে ওঠেনি, যার জন্য মুঘলদের সামরিক পতন ঘটে। তাহলে কি বললাম? সামরিক কাঠামোর দুর্বলতা। সামরিক ব্যবস্থা ঠিক না থাকলে দেশে কোনো দিন দেশের সুরক্ষিত থাকে না, দেশ সবসময় অসুরক্ষিতভাবে থাকে। পরের পয়েন্টটা দেখো,
দেখো, জায়গিরদারি মনসবদারি। আচ্ছা, জায়গিরদারি মনসবদারি প্রথাটা আমি পরের বার ভালো করে লিখে দেবো। এ দুটো টিকা হিসেবেও পড়তে পারে, এমনকি মাধ্যমিকের সময়ও এই দুটো খুব ইম্পর্টেন্ট, জায়গিরদারি প্রথা, মনসবদারি প্রথা। জায়গিরদারি প্রথাটা কী আর মনসবদারি প্রথাটা কী সেইটা আগে তোমাদের জানতে হবে। আমি একটু ছোট্ট করে বলে নিয়ে তারপর এই দুটো বোঝাবো। ক্লাস 7-এ তোমরা মনসবদারি জায়গিরদারি দুটোই পড়েছো। আর মনসবদারিটা কি, আকবরদের সভায় বা মোগলদের সভায় যারা কাজ করতো তাদের বলা হতো মনসব। মনসবদের কি কাজ ছিল? সৈন্য প্রস্তুত রাখা, সৈন্য ঠিক আছে কি দেখা, এই সব কাজ। কিন্তু তারা সেই সব কাজে ঠিকঠাক গুরুত্ব দেয়নি, তাই জন্য সামরিক ব্যবস্থা দুর্বল হয়ে গিয়েছিল। আর জায়গিরদারিটা কি? জায়গিরদারি হলো এমন একটি ব্যবস্থা যেখানে মানে কয়েকজন জমিদার গোছের মানুষকে জায়গার মানে সত্ত্ব দিয়ে দেওয়া হয়, তারা চাষিদের দিয়ে চাষ করিয়ে নিয়ে এইভাবে তারা চাষিদের লুট করতে থাকে। আচ্ছা, এটা পরে আমি ভালো করে বলে দেবো। এই হচ্ছে জায়গিরদারি। ফলে কি হয়, তাদের আর্থিক উন্নতি ঘটে, কিন্তু চাষিদের আরও অবনতি ঘটে। তাই এখানে কি বলছে, জায়গিরদারি ও মনসবদারি ব্যবস্থার সংকট মুঘল সাম্রাজ্যের কাঠামোকে দুর্বল করে দেয়। তাহলে এই দুটো ঠিকমতো না চলায় মুঘল সাম্রাজ্যের কাঠামো দুর্বল হয়ে যায়। ভূমি রাজস্বের হিসাবে নানা গড়মিল। হ্যাঁ, এই ভূমি রাজস্ব হিসাবে, এই জায়গিরদারি প্রথার জন্যই ভূমি রাজস্ব হিসেবে নানা রকম গড়মিল থাকে। ঠিক আছে, হয়তো কৃষকরা এই অর্থনীতির ওপরে ক্ষতিকর প্রভাব ফেলে। তাহলে ভূমি রাজস্ব ঠিকঠাক না আদায় করে যদি রাজার কাছে না জমা পড়ে, তাহলে অর্থনৈতিক উপরে ক্ষতি নিশ্চয়ই পড়বে, কারণ রাজকোষে ঠিকঠাক অর্থ জমা পড়ছে না। ভালো জায়গির পাওয়ার লোভে মুঘল দরবারে অভিজাতদের মধ্যে দ্বন্দ্ব বাঁধে। দেখেছো, আমি বললাম সেইটাই, ভালো জায়গা পাওয়ার জন্য অভিজাতদের মধ্যে দ্বন্দ্ব বাঁধে। তাহলে এইসব নানা অন্তকলহের জন্য, জায়গিরদারি ও মনসবদারি ব্যবস্থার সংকটের জন্য আরেকটি কারণ প্রত্যক্ষ হয়ে ওঠে মুঘল সাম্রাজ্যের পতনের কৃষি ব্যবস্থার সংকট। সাম্রাজ্যের আয় ও ব্যয়ের গড়মিল বাস্তবে কৃষি ব্যবস্থার সংকট তৈরি করে। মানে আয় ব্যয়ের হিসাব ঠিকঠাক থাকতো না, যে যার স্বার্থসিদ্ধির জন্যে আয় ব্যয়ের হিসাব ঠিকঠাক রাখতো না। একাধিক অঞ্চলে কৃষক বিদ্রোহ শুরু হলে মুঘল শাসন ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে। যদি সাম্রাজ্যের অন্তরে বিদ্রোহ শুরু হয়, তাহলে কি মুঘল সাম্রাজ্য ঠিক থাকতে পারে না। আঞ্চলিক শক্তির উত্থান, এইসব। আচ্ছা, আমাদের ভিতরে যখন দুর্বলতা কাজ করে, তখন বাইরে থেকে কিছু বহিরাগত মানুষ সেই জায়গাটা নেবার চেষ্টা করে। মুঘল সম্রাটে ঠিক তাই হলো। যখন ভিতরে অন্তকলহ, দুর্বলতা দেখা দিল, তখন বাইরে থেকে কিছু আঞ্চলিক শক্তি স্বতন্ত্র হয়ে ওঠে। এর ফলে মুঘল কেন্দ্রীয় শাসনের ঐক্য ও সংহতি ভেঙে পড়ে। তাহলে মুঘল শাসন ব্যবস্থার পতনের এই 5টা কারণ লিখলেই যথেষ্ট। তাহলে এইসব তলায় আরেক লাইন তোমরা